ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র দেশ জার্মানির সাথে এবার মতবিরোধ প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের জেরুজালেম সফরকালে প্যালেস্টাইন প্রশ্নে দুই নেতার মতবিরোধের বিষয়টি সামনে আসে। ইসরায়েল প্রবেশের আগে শনিবার জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর। সেখানে মার্চ বলেন, গাজায় 2 মাস ধরে যুদ্ধবিরতি স্থিতিশীল হওয়ায় স্বস্তি এসেছে। এখন দ্বিতীয় ধাপের দিকে যেতে হবে, যেখানে প্যালেস্টাইন রাষ্ট্রের পথ উন্মুক্ত রাখতে হবে। আমরা ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতির উপর গভীর নজর রাখছি। অবশ্যই প্যালেস্টাইন রাষ্ট্রের পথ উন্মুক্ত রাখতে হবে। সেজন্য ওয়েস্ট ব্যাংকে কোনো সংযুক্তি, সংস্কার ও নির্মাণ কাজ চালানো উচিত হবে না। জেরুজালেমের নেতানিয়াহুর সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনেও মার্চ তার প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন। শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাব। একটা বিষয় নিশ্চিত যে হামাস গাজায় কোনো ভূমিকা রাখবে না এবং ইসরায়েলের জন্য হুমকি হবে না। তবে আমাদের স্বল্পমেয়াদী পদক্ষেপের চিন্তা করা উচিত নয়। যুদ্ধের আঘাতের পর এই অঞ্চলে একটি নতুন ব্যবস্থা প্রবর্তন করতে হবে, যেখানে ইসরায়েলি, প্যালেস্টিনিয়ান ও আরব প্রতিবেশীরা স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে। এরপরই মূলত বিব্রতিকর পরিস্থিতিতে পড়েন জার্মান চ্যান্সেলর। মার্জের প্রত্যাশার বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, ইসরায়েল চায় না তাদের পাশে একটি প্যালেস্টাইন রাষ্ট্র গঠন হোক। নেতানিয়াহুর দাবি, প্যালেস্টাইন রাষ্ট্রের উদ্দেশ্য বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করা। দুটি রাষ্ট্রের প্রশ্নে আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। স্পষ্টতই একটি প্যালেস্টাইন রাষ্ট্রের উদ্দেশ্য হল বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের ধ্বংস করা। গাজায় তাদের কার্যত একটি রাষ্ট্র ছিল এবং তারা ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করেছে। নেতানিয়াহু দাবি করেন, প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ছাড়াও আরব ও প্যালেস্টিনিয়ান প্রতিবেশীদের সাথে শান্তি প্রতিষ্ঠার বিকল্প পথ রয়েছে। আরব দেশগুলোর সাথে একটি বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার পথ আছে। আমাদের প্যালেস্টিনিয়ান প্রতিবেশীদের সাথেও কার্যকর শান্তি প্রতিষ্ঠার পথ রয়েছে। কিন্তু আমরা এমন কোনো রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থন করি না যা আমাদের ধ্বংস কামনা করে। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, প্রথম ধাপ প্রায় শেষের দিকে এবং শেষ জিম্মি সার্জেন্ট রান গভিলির মরদেহ ফেরত পেলে দ্বিতীয় ধাপ শুরু হবে। গাজা শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার দাবি, হামাস প্রশাসনিক ক্ষমতা ছাড়তে রাজি, তবে তার আগে একটি কার্যকর প্যালেস্টিনিয়ান প্রশাসন ও প্রশিক্ষিত পুলিশ বাহিনী করতে হবে। শনিবার কাতারে দোহা ফোরামের আলোচনার ফাঁকে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন জোরালো বক্তব্য তুলে ধরেন। গাজার প্রশাসন একটি টেকনিক্যাল প্যালেস্টিনিয়ান কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত হামাস। এজন্য প্রথমত একটি প্যালেস্টিনিয়ান কমিটি গাজা প্রশাসনের দায়িত্ব নিচ্ছে, আমাদের এমনটা দেখতে হবে। এরপর প্যালেস্টিনিয়ানদের মধ্য থেকে একটি প্রশিক্ষিত পুলিশ বাহিনী দাঁড় করাতে হবে। হাকান ফিদান বলেন, দ্বিতীয় ধাপের শুরুতেই হামাসকে নিরস্ত্র করার প্রস্তাব বাস্তবসম্মত হবে না। দ্বিতীয় পর্যায়ে শুরুতেই হামাসকে নিরস্ত্র করার কথা বলা বাস্তবসম্মত নয়। শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করতে এটি বাস্তবায়নযোগ্য লক্ষ্য নাও হতে পারে, বরং শুরুতে আমাদের কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। তুর্কির এই শীর্ষ কূটনীতিক আরো বলেন, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা ISF এ তুর্কির অংশগ্রহণ নিশ্চিত করতে ইসরায়েলকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। এছাড়া ISF এর ভূমিকা সহায়তামূলক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আমেরিকানরা তুর্কি সম্পর্কে ইসরায়েলিদের উপর চাপ সৃষ্টি করছে। আমরা ইতিমধ্যেই জানিয়েছি, ISF এর জন্য সৈন্য পাঠানো সহ সব ধরনের অবদান রাখতে প্রস্তুত তুর্কি এবং এটি দ্রুত গঠন করা উচিত। গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা প্যালেস্টিনিয়ান পুলিশ বাহিনীর হাতে রাখতে হবে এবং ISF এর ভূমিকা থাকা উচিত প্রশিক্ষণ ও সহায়তামূলক। ট্রাম্পের নেতৃত্বে এগোনো শান্তি চুক্তি দ্বিতীয় ধাপে অগ্রগতি না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আমেরিকার জন্য অনেক বড় ব্যর্থতা হবে বলেও মন্তব্য করেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী। International community, we failed in implementing the second phase of the peace plan, in bringing really order and peace to Gaza. It will be a huge failure on the part of international system, on the part of United States. ডিসেম্বরে নেতানিয়াহুর ওয়াশিংটন সফরে ট্রাম্প আরো কঠোর হবেন বলে আশা হাকান ফিদানের।
তার মতে আমেরিকা যদি গাজা চুক্তি রক্ষা করতে চায় তাহলে ইসরায়েল যেভাবে প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে সেই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে হস্তক্ষেপ করতে হবে, অন্যথায় দ্বিতীয় ধাপের অগ্রগতি থমকে যাবে। জাপানি ফাইটার জেটকে চায়নার সামরিক বিমানের রাডার লক করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ানের প্রতিরক্ষা নিয়ে মন্তব্যের জেরে টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধির এক মাস পর ঘটল এ ঘটনা। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজোর কোইজুমি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং বিপজ্জনক কাজ হিসেবে বর্ণনা করে আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, তারা চায়নার কাছে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার আহ্বান জানান। শনিবার চায়না সামরিক বিমান জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের বিমানের দিকে রাডার তাক করেছে। এই ধরনের কার্যকলাপ নিরাপদ ফ্লাইটের প্রয়োজনীয় সীমা অতিক্রম করে এবং এটি বিপজ্জনক আচরণের শামিল। চায়নার এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা দৃঢ়ভাবে দাবি করেছি যাতে ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপের পুনরাবৃত্তি না ঘটে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ওকিনাওয়ার দক্ষিণাঞ্চলের কাছে চায়না বিমানবাহী রণতরী লিয়াওনিং থেকে যুদ্ধবিমান জে-15 উড্ডয়ন করে। শনিবার বিকেলে প্রায় 3 মিনিটের জন্য এবং সন্ধ্যায় প্রায় 30 মিনিটের জন্য দুবার জাপানি F-15 ফাইটার জেটে চায়নার বিমানটি তার রাডার লক করে। জাপানি ফাইটার জেটগুলো প্রশান্ত মহাসাগরে চায়না বিমানের মহড়ার পিছু নিয়েছিল। প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল এবং রাডার লকের সময় উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়া জাপানের আকাশসীমা লঙ্ঘন বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে চায়না নৌবাহিনীর মুখপাত্র সিনিয়র কর্নেল ওয়াং সুয়েমেং তাদের মহড়ার পক্ষ সমর্থন করে বলেছেন, বেইজিং আগেই মহড়ার ঘোষণা দিয়েছিল। উল্টো তিনি জাপানি বিমানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রাডার লকের এই ঘটনাকে অত্যন্ত হতাশাজনক বলে অভিহিত করেছেন। তিনি জাপানের জলসীমা ও আকাশসীমার চারপাশে নজরদারি চালিয়ে যাওয়ার এবং চায়নার সামরিক কার্যকলাপের ওপর নিবিড়ভাবে লক্ষ্য রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। জাপান এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা রবিবার টোকিওতে তাদের নির্ধারিত আলোচনায় এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস যৌথ সংবাদ সম্মেলনে বলেন, চায়নার এমন কর্মকাণ্ডে তারা গভীরভাবে উদ্বিগ্ন। মার্লেস বলেন, ইন্দো প্যাসিফিকের শান্তি ও নিরাপত্তায় জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী সবসময় নিয়োজিত। And both the defence forces of Japan and Australia are engaged in the work of asserting the global rules-based order, which is fundamentally important for the peace and security of the Indo-Pacific and for the maintenance of a free and open Indo-Pacific. জাপান ও অস্ট্রেলিয়া রবিবার তাদের আলোচনায় সামরিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয় এবং একটি ব্যাপক কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের কাঠামো গঠনের বিষয়ে একমত হয়েছে। ভারতের গোয়া রাজ্যে একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 25 জন নিহত হওয়ার পর তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় আহতদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রবিবার রাত 12:04 গোয়ার আরপোরা এলাকার বার্চ বাই রোমিও লেন ক্লাবে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে। এ রাতে ক্লাবটিতে পৌঁছাতে দেরি হয়ে যায় পর্যটক আবনিশের, আর এ কারণে দুর্ঘটনার সময় সেখানে উপস্থিত না থাকায় স্বস্তি প্রকাশ করেন তিনি। So after some time we got to know there has been a fire. So we thought actually we got lucky because our cab driver was late or else we would be here. পুলিশ জানিয়েছে, রাতভর চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সবকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, নিহতদের মধ্যে অন্তত 4 জন পর্যটক এবং 14 জন ক্লাবের কর্মী ছিলেন। গোয়ার ডেপুটি জেনারেল অব পুলিশ অলোক কুমার জানান, আগুন নিয়ন্ত্রণে এনে সব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। अनफॉर्चुनेट इंसिडेंट हुआ है। আরপোরা একটি রেস্টুরেন্ট কাম ক্লাবে দুর্ভাগ্যজনকভাবে অগ্নিকাণ্ড ঘটে। রাত 12:04 পুলিশ কন্ট্রোল রুমে আগুন লাগার খবর আসে। এরপর পুলিশ, ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুলেন্সকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং সমস্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক্সে পোস্ট করে জানিয়েছেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, এর কারণ চিহ্নিত করে দায়বদ্ধতা নির্ধারণ করা হবে। এই ঘটনায় আহত 6 জন আশঙ্কামুক্ত রয়েছেন বলে তিনি জানান। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী সাওয়ান্তের সাথে কথা বলেছেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিহতদের পরিবারকে 200,000 রুপি এবং আহতদের 50,000 রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। ভারতসহ উপমহাদেশীয় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় উপকূলীয় রাজ্য গোয়া। চলতি বছর প্রায় 5.5 মিলিয়ন পর্যটক এরই মধ্যে এখানে ভ্রমণ করেছেন। তবে এই ভয়াবহ দুর্ঘটনা এখন শোকের ছায়া ফেলেছে পুরো রাজ্য জুড়ে। ঘূর্ণিঝড় বায়রনের প্রভাবে ভারী বৃষ্টির কারণে ইনিপায়াস নদীর পানি বেড়ে গ্রিসের ফারসালা টাউনের নিকটবর্তী অ্যান্থোচরি গ্রামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় নদীর আশপাশের নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। নদীর পানি ঢুকে গ্রামের প্রায় সব বাড়ি তলিয়ে গেছে। পানিতে নিমজ্জিত হওয়ায় সড়কগুলো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে গ্রামটি আশপাশের অন্যান্য গ্রাম ও শহর থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্রিসোস্টোমোসের মতো গ্রামটির অনেক বাসিন্দা নিজেদের উঠান এবং বেসমেন্ট থেকে পানি সরাতে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তাদের অভিযোগ, ওই অঞ্চল গত কয়েক বছর ধরে বারবার বন্যার কবলে পড়ছে। তারা মনে করেন, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে নদীর ওপর ও পাশের বিভিন্ন অবকাঠামো ভেঙে পড়ে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে, যার কারণেই ঘন ঘন বন্যা দেখা দিচ্ছে। গ্রামের শেষ প্রান্তের বাড়িগুলো নিচু জায়গায়, তাই সেখানে খুব সহজেই পানি জমে। বৃষ্টির ফলে নদী ভরে গেলে পানি এসে আমাদের ঘরে ঢুকে পড়ে। ওরা নদীটা কখনো খনন করে না, একটু বেশি পানি হলেই নদী উপচে পড়ে। আমরা 5 বছর ধরে একই সমস্যায় ভুগছি। যখনই বেশি বৃষ্টি হয় আমাদের ঘরবাড়ি ডুবে যায়। 2023 সালে গ্রিসের 95 বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় ড্যানিয়েলের আঘাতে 15 জন প্রাণ হারায়। ক্রিসোস্টোমোস আরো বলেন, গ্রিস সরকার ও স্থানীয় প্রশাসন বন্যা মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। মিউনিসিপ্যালিটি বা আঞ্চলিক কর্তৃপক্ষ কেউ কিছু করেনি, কোনো কাজই হয়নি। প্রতি বছর একই সমস্যা হয়, যখনই বৃষ্টি হয় আমরা বন্যায় ডুবে যাই। বিষয়টা একেবারেই হাস্যকর হয়ে গেছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কামিশলি শহরের এই আলো ঝলমলে ক্যাফেটেরিয়াতে ঢুকে এখন আর কেউ বলতে পারবে না একসময় এই স্থানটি ছিল কুখ্যাত ডিটেনশন সেন্টার, যেখানে রাজনৈতিক বন্দীদের নির্যাতন করা হতো। জানালাবিহীন সেলে হারিয়ে যেত মানুষগুলোর অস্তিত্ব। সেই ভবনের চেহারা আজ আমূল বদলে গেছে। এই আটক কেন্দ্রে একসময় বন্দী ছিলেন কুর্দিভাষী সিরিয়ান ইয়াসিন শেখমোস। তিনি বলেন, অত্যাচারের এই জায়গাটি এখন নিরাপত্তা আর জ্ঞানের কেন্দ্র হয়ে উঠেছে। ভবনটির নিচের দিকে কবরের মতো নির্জন কক্ষগুলোতে মানুষকে একাকী বন্দী রেখে নির্যাতন করা হতো। সেলগুলোতে কোনো জানালা বা আলোর ব্যবস্থা ছিল না, এমনকি খাবারও ঠিক মতো দিত না। আর কার ভাগ্যে কি ঘটছে তা কেউই জানতো না। ইয়াসিন শেখমোস 2008 থেকে 2011 সালের মধ্যে 3 বার এই ভবনে বন্দী ছিলেন। সাবেক এই বন্দীর মতে, বাশার আল আসাদের সরকারের সময়ে মানুষ ভয়ে এই ভবনের 1 কিলোমিটারের মধ্যে চলাচল করত না। কিন্তু আজ দৃশ্যটি সম্পূর্ণ উল্টো। যেখানে ভয় ছিল এখন সেখানে বসে আড্ডা, যেখানে ছিল নির্যাতনের চিহ্ন সেখানে এখন শান্তির রং। স্থানীয় কুর্দি প্রশাসনের সহায়তায় তরুণরা ভবনটির দেয়ালে রং করে অন্ধকার সেলে এনেছে জীবনের রং। এখন এখানে থিয়েটার ক্লাস, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও নানা কার্যক্রম চলে। থিয়েটার অভিনেতা শাফজান মাহমুদ বলেন, অন্ধকার ও ভয়ের জায়গাটি এখন চিত্ত বিনোদনের স্থান হিসেবে রূপ নিয়েছে। আমরা এই ভবনে জীবনের রং নিয়ে এসেছি, যা একসময় ভয় ও অন্ধকারের কেন্দ্র ছিল। আমরা এটির নতুন রূপ দিতে কঠোর পরিশ্রম করেছি। এমন দৃশ্য কেবল কামিশলিতেই নয়, রাজধানী দামাস্কাসের এক সাবেক পুলিশ স্টেশন এখন ক্যাফেতে রূপান্তর হয়েছে। পুরনো সেলগুলো দর্শনার্থীদের স্মরণ করিয়ে দেয় ভবনের অতীত ছিল ভয়ঙ্কর। এখানেই একসময় বন্দী থাকা খালেদ আল ওরাবি জানান, এটি ছিল তাদের নিজস্ব সম্পত্তি এবং তাকে আটক করে বাশার সরকার এই স্থানটিকে আটক কেন্দ্র বানিয়েছিল।
শাসক বাহিনী থানা ছেড়ে পালানোর পর বিপ্লবীরা ভবনটির দখল নেয়। বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার পর আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারি রেকর্ড এবং প্রয়োজনীয় ডকুমেন্ট হস্তান্তর করি। তারপর আমরা এটিকে ক্যাফেতে রূপান্তর করি। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদের পতনের পর মুক্তি পায় হাজারো রাজবন্দী। ১৩ বছরের ভয়াবহ গৃহযুদ্ধের অন্ধকার পেরিয়ে নির্যাতনের স্থানগুলো নতুন করে দেখছে স্বপ্নের আলো। একসময় মৃত্যুকূপ নামে পরিচিত ভবনগুলো এখন মানুষকে দিচ্ছে সৃজনশীলতার উপলক্ষ ও শান্তির বার্তা। গত বছর গাজায় ইসরায়েলের হামলার কারণে ওয়েস্ট ব্যাংকের এই পবিত্র ভূমির ধর্মীয় নেতারা বড়দিনকে শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানেই সীমাবদ্ধ রেখেছিলেন। কোনো উৎসব আয়োজন বা সাজসজ্জা তো নয়ই, এমনকি ক্রিসমাস ট্রিও সাজানো হয়নি। তবে এবার শহর জুড়ে জনসমাগম, ঐতিহ্যবাহী অনুষ্ঠান সহ পূর্ণাঙ্গ বড়দিন উদযাপন শুরু হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত এই শহরে এবছর আবারও ফিরে এসেছে উৎসবের আমেজ। We need to celebrate this occasion. This is the birthplace of Jesus Christ, and this is the first time after 2 years of the war, people they have passed through a lot of agony and pain, unemployment, a lot of troubles and sadness. 2 বছর ধরে বড়দিনের মৌসুম ছিল নীরব, শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা, ফাঁকা রাস্তা এবং এক বিষণ্ণ পরিবেশ। তবে এবছর বেথলেহেম আশা করছে তীর্থযাত্রী ও দর্শনার্থীরা আবারও ফিরতে শুরু করবে। হাইফা থেকে আসা প্যালেস্টিনিয়ান রান্দা বিসকুল বলেন, আবারও এমন উৎসব আয়োজন হওয়ায় তিনি ভীষণ খুশি। আমরা এখানে এসেছি বড়দিনের আয়োজন দেখতে, উদযাপন করতে ও আনন্দ করতে। কয়েক বছর ধরে সুযোগ পাইনি, যুদ্ধ ছিল বলে। হাইফা থেকে প্রচুর মানুষ এবার এসেছে এখানে, আর পরিবেশও খুব সুন্দর। আমরা আনন্দিত। সঙ্গীত আর উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে শনিবার প্যালেস্টাইনের বেথলেহেমে জ্বলে উঠল বড়দিনের প্রধান গাছ। নেটিভিটি চার্চ ও একটি মসজিদের মাঝখানে আলোয় সজ্জিত গাছটি স্থাপনের মধ্য দিয়ে শহরে বড়দিনের মৌসুমী উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। জেরুজালেমের পাশে অবস্থিত দখলকৃত ওয়েস্ট ব্যাংকের এই শহর দীর্ঘদিন ধরে উত্তেজনা আর উৎকণ্ঠার মধ্যে থাকলেও স্থানীয়রা বলছেন উৎসবের প্রত্যাবর্তন এই কঠিন সময়ের পর স্বস্তির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পর্দার এই দৃশ্য জার্মানির ছোট্ট মিউনিসিপ্যালিটি মিকেনডর্ফের। রবিবার সেখানে বসেছিল সান্টা ক্লজের মেলা। শত শত মানুষ সান্টা ক্লজ সেজে ঐতিহ্যবাহী একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় হওয়া কারো লক্ষ্য নয়, লক্ষ্য মন খুলে আনন্দ করা আর সড়কের পাশে দাঁড়িয়ে এই রেস উপভোগকারীদের হাত থেকে ঐতিহ্যবাহী বিয়ার ভর্তি মগ সংগ্রহ করা। এই প্রতিযোগিতায় অংশ নিতে বিশেষ কোনো শর্ত পূরণের দরকার হয় না, শুধুমাত্র স্যান্টার সাজে সাজতে পারলেই যে কেউ এতে অংশ নিতে পারেন। মাইকেল শ্যাটস নামে এই প্রতিযোগী দৌড়ে অংশগ্রহণ করতে পেরেই খুশি। ক্রিসমাসে মানুষ অ্যাডভেন্ট মৌসুমের আনন্দে মেতে ওঠে। এটা জার্মানির সবচেয়ে বড় সান্টা ক্লজ পোশাকের দৌড়। এখনই প্রায় 1000 মানুষ অংশ নিয়েছে। দৃশ্যটা খুবই সুন্দর আর এটা সত্যিই মজার। বার্নার্ড শুলস নামে আরেক প্রতিযোগী জানান, এমন উৎসব মুখর পরিবেশ তিনি আগে কখনো উপভোগ করেননি। এটা শুধুই মজা, আমি চাই এটা মজাই হোক। বিজয়ীদের সবসময় সম্মানের চোখে দেখা হয়, কারণ তারা সত্যি প্রশিক্ষিত মানুষ। আমি তো শুধু এতে অংশ নিতে পেরেই গর্বিত। মিউনিসিপ্যালিটির তথ্য বলছে এর আগে এই প্রতিযোগিতার 13টি আসর আয়োজিত হয়েছে, এবারের আসরটি 14তম। মাঝে করোনা মহামারীর সময় লকডাউনের কারণে এই দৌড় প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। এরপর এবারই প্রথম এই প্রতিযোগিতা আবারও অনুষ্ঠিত হলো। এবার এতে প্রায় 900 প্রতিযোগী অংশ নিয়েছে। 2.5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন দূরত্বে, বয়স ও লিঙ্গভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশ নিয়েছে এবং সে অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। শিশুদের জন্য ছিল বিশেষ এলফ হ্যাট রেসের আয়োজন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। পাশাপাশি ছিল শিশুদের সাথে বাবাদের রিলে রেস। এতে বাটন হিসেবে ছিল ক্রিসমাস ব্যাগ। সবগুলো প্রতিযোগিতাই মিকেনডর্ফ কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে সেখানেই শেষ হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে চকলেট দিয়ে আপ্যায়ন করা হয়।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।